দর্শক, গতকালকে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যখন চারিদিকে একেবারে আলোচনা তুঙ্গে উঠেছে, ব্যাপারটাকে চাঞ্চল্যকর ব্যাপারই ভাবছেন অনেকে। ভারত তাকে ওপেনলি জনসম্মুখে প্রথমবারের মতো বার্তা পাঠানোর অনুমতি দিল, সেটা একটা বড় ব্যাপার। যদিও তিনি ফিজিক্যালি উপস্থিত হননি, ভিডিও কনফারেন্সেও আসেননি, তার অডিও ভাষণ সেখানে প্রচার করা হয়েছে। তারপরেও জনসম্মুখে প্রথম তার এই বার্তা, সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেখানে আমরা দেখেছি নানাভাবে তিনি আমাদের বর্তমান প্রফেসর ইউনূস সরকারকে সমালোচনা করেছেন, এবং শেখ হাসিনাকে যখন ফ্যাসিস্ট, স্বৈরাচার এই ব্যাপারগুলো বলা হয়, তখন উল্টো শেখ হাসিনায় প্রফেসর ইউনূসকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছেন এবং নানাভাবে সমালোচনা করেছেন, যেটা আর একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি। এরই মাঝে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেটিও বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রিন্টকে যে কথা বলেছেন সেটাকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24 সেই ব্যাপারটা সামনে নিয়ে এসেছে। কি বললেন তিনি আবার নতুন করে দ্য প্রিন্টকে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার গতকালকের সংবাদ সম্মেলন আলোচনার মাঝেই ভারতীয় ইংরেজি গণমাধ্যম দ্য প্রিন্টকে, বেশ আলোচিত গণমাধ্যম এটা, প্রিন্টকে সাক্ষাৎকার দেওয়াটা আবার নতুন করে আলোচনায় এসেছে। বিডি নিউজ 24 এটা নিয়ে কথা বলছে এবং তারা শিরোনাম করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, কর্তৃত্ববাদ। দ্য প্রিন্টকে হাসিনা, অর্থাৎ শেখ হাসিনা প্রিন্টকে এই কথা বলেছেন। চলুন খবরের অভ্যন্তরে আমরা একটু প্রবেশ করি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে একে রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ বলেছেন শেখ হাসিনা, যার 16 বছরের শাসনামলকে বিরোধীরা ফ্যাসিবাদী শাসন বলে আখ্যা দিয়ে থাকে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে 24 সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য বলেছেন তিনি দুঃখিত, তবে সেই সহিংসতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে তিনি সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে তিনি দায়ী করেছেন। কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের এক দফায় রূপ নেওয়া ওই অভ্যুত্থান ঘিরে 1400 মানুষের প্রাণহানি কথা জাতিসংঘ তার রিপোর্টে বলেছিল। আন্দোলন দমানোর চেষ্টায় শেখ হাসিনা অনেক কিছু করেছেন এবং সেই কারণে বাংলাদেশের আদালত থেকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটাও আমরা জানি। 24-এর 5 আগস্ট ক্ষমতা হারানোর পর থেকেই শেখ হাসিনা দিল্লিতে আছেন, সেটাও আমরা জানি। ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কার্যক্রম নিষেধাজ্ঞা থাকায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হচ্ছে না। শেখ হাসিনা বলেছেন, তার দলকে নিষিদ্ধ করা মানে আসন্ন নির্বাচনে কয়েক কোটি বাংলাদেশির ভোটাধিকার কেড়ে নেয়া। কয়েক কোটির কথা বলেছেন তিনি এই প্রিন্টকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, এ ধরনের একটা পরিস্থিতিতে নির্বাচন হলে তাকে মুক্ত, সুষ্ঠু ও বৈধ বলা যাবে না। অর্থাৎ আগামী নির্বাচনকে তিনি অবৈধ নির্বাচন বলছেন। পছন্দের দল বেছে নেওয়ার স্বাধীনতা ভোটারদের থাকতে হবে। কাউকে ভোটে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া বা ঘরে ঘরে গিয়ে সহিংসতার হুমকি দিয়ে বিএনপি ও জামাতের পক্ষ থেকে ভোট দিতে বাধ্য করা চলতে পারে না। ভোট দিতে বাধা কিংবা বাধ্য করা, এটা চলতে পারে না। আওয়ামী লীগ সভাপতির দাবি, অন্তর্বর্তী সরকার জানে আমাদের নির্বাচন করতে দেয়া হলে আমরা বিপুল সমর্থন পেতাম, এ কারণেই আমাদের নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তার বিশ্বাস, আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হতো, তাহলে আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়তা অর্জন করত। তিনি বলছেন, ভুলে গেলে চলবে না, ইউনূস নিজে কখনো বাংলাদেশের জনগণের কাছ থেকে একটি ভোটও পাননি, অথচ তিনি নিজের বেআইনি কর্মকাণ্ডকে বৈধতা দিতে দেশের আইনগত কাঠামো নতুন করে লিখছেন। লিখিত সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, দেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতা দাবি করা যায় না। এটি সংস্কার নয়, রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ। অর্থাৎ প্রফেসর ইউনূস যা করছেন সেটাকে এক ধরনের
আন্দোলনের কর্তৃত্ববাদ সেইভাবে বলছেন তিনি। ইউনূস বরাবরই বলে আসছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে হাসিনার ভাষ্য এই পার্থক্য অর্থহীন, কারণ তার দল প্রচার চালাতে, সংগঠিত হতে বা নির্বাচনে অংশ নিতে পারছে না। নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাইব্যুনালে মামলায় জুলাই আন্দোলন দমনের 1400 জনকে হত্যার উস্কানি প্ররোচনা এই অভিযোগে যে 5টা অভিযোগ আনা হয়, তার দাবি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রক্ষা এবং প্রাণহানি ঠেকানোর তাগিদ থেকেই তার সরকার তখন কাজ করেছে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া বৈধ আন্দোলনকে আমরা স্বাগত জানিয়েছি এবং শান্তিপূর্ণভাবে এগোতে দিয়েছি। তাদের দাবির কথা শুনেছি এবং সরকারি চাকরির কোটা বাতিল করেছি, যা ছিল তাদের হতাশার কারণ। ওই আন্দোলনের মধ্যে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, থানায় আক্রমণের প্রসঙ্গে ধরে হাসিনা বলেছেন, যা আমরা আঁচ করতে পারিনি তা হলো উগ্রবাদী শক্তি এই আন্দোলন হাইজ্যাক করে নিয়েছিল। এটা আর স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না। তিনি দাবি করছেন যে এই আন্দোলন অন্য হাতে চলে গিয়েছিল, যেটা তিনি আঁচ করতে পারেননি। তিনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, এটা বোধহয় সত্য যে এই আন্দোলনটাকে তারা মিসলিড করেছেন কিংবা তারা নিজেরা মিসগাইড হয়েছেন, যেটা সজীব ওয়াজেদ জয়ও আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে এই আন্দোলনটাকে আমরা ভুলভাবে ট্রিট করেছি, সঠিকভাবে ট্রিট করতে পারিনি বলেই এই ব্যর্থতাটা হয়েছে। সে সময় সহিংসতার তদন্তে কমিটি করেছিল আওয়ামী লীগ সরকার, যা অন্তর্বর্তী সরকার বাতিল করে দিয়েছে, সেই অভিযোগও তিনি করছেন। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে শেখ হাসিনা বলেছেন, ইউনূস ক্ষমতায় এসেই এই তদন্ত ভেঙে দেন। নিশ্চয়ই তিনি জানতেন এতে তার মেটিকুলাস প্ল্যান উন্মোচিত হয়ে যাবে। তার ওই সিদ্ধান্তই আন্দোলনের পেছনের উদ্দেশ্য ও ক্ষমতা দখলের প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বিদেশি সম্পৃক্ততার বিষয়টিও সামনে আনে। এসব প্রশ্নে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অর্থাৎ শেখ হাসিনা আবারও এই ঘটনার সঙ্গে বিদেশি সম্পৃক্ততার প্রসঙ্গ আনলেন। মাঝখানে তিনি একটি সাক্ষাৎকারে, রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বিদেশি, বিশেষ করে মার্কিন হস্তক্ষেপের প্রসঙ্গ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কিন্তু সেটা এড়িয়ে গিয়েছেন এবং বলেছিলেন যে এই ঘটনার পেছনে মার্কিন হস্তক্ষেপ আছে, এটা আমি বিশ্বাস করি না। এবারে প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে আবারও বলছেন বিদেশি হস্তক্ষেপ ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলা হচ্ছে, আইনশৃঙ্খলার আরও অবনতি ঠেকাতে সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত সাংবিধানিক শাসনে ফেরার দাবি তার। হাসিনার ভাষ্য, ভয় দেখিয়ে বা বেছে বেছে আইন প্রয়োগ করে আইন শৃঙ্খলা বজায় রাখা যায় না। শরীফ ওসমান হাদির হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশে রাতভর সহিংসতা চলে, আক্রান্ত হয় 2টি সংবাদ মাধ্যমের কার্যালয়, ছায়ানটের মতো প্রতিষ্ঠান। সেই ব্যাপারে তিনি বলেছেন, এটা ম্যান্ডেটহীন একটা অনির্বাচিত প্রশাসনের সরাসরি ফল। তারা রাজনৈতিকভাবে চরমপন্থী গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে সবকিছু। সংস্কারের বদলে উগ্র গোষ্ঠীকে ক্ষমতার কেন্দ্রে তুলে এনেছে, মবের বিচার প্রতিষ্ঠা করেছে এবং বৈধ রাজনীতির কণ্ঠরোধ করেছে। অর্থাৎ মব ব্যাপারে তিনি কথা বললেন। অবশ্য আওয়ামী লীগই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে আসছে বলে অন্তর্বর্তীকালীন সরকার আবার এদিকে অভিযোগ করছে। অভিযোগ পাল্টা অভিযোগ, এই ব্যাপারগুলো চলছে। হাদিকে হত্যার পেছনে যাদের দায়ী করা হচ্ছে তারাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে এদিকে পুলিশ বলছে, কিন্তু ওদিকে শেখ হাসিনা বলছেন যে সরকার সবকিছু মবের হাতে তুলে দিয়েছে, সেই কারণে সবকিছু নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। শেখ হাসিনা বলছেন, আজকের বাংলাদেশে আইন শৃঙ্খলার কোনো ছাপ নেই। ইউনূস সরকার নিয়মিতভাবে সহিংসতার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তার বদলে তারা উগ্রবাদীদের উৎসাহ জুগিয়েছে, যারা প্রতিদিনের নৃশংসতার মাধ্যমে তাদের কট্টর মতাদর্শ ছড়াচ্ছে, সমাজের বহুত্ববাদ দমন করছে এবং ভিন্ন মতকে রাজনৈতিক শত্রু বলে চিহ্নিত করছে। অর্থাৎ ভিন্ন মত থাকতে দিচ্ছে না। সংবিধান সংস্কারের উদ্যোগ ব্যাপারে তিনি বলেছেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত। জামাত ইসলামী ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর পুনর্বাসন আমাদের জাতির কাঠামোকেই হুমকির মুখে ফেলেছে। বাংলাদেশ যে পথে যাচ্ছে তা সমাজে বিভক্তি এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরি করবে বলেও তার আশঙ্কা, শেখ হাসিনার আশঙ্কা। তার ভাষায়, সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতা চলতে থাকলে আন্তর্জাতিক মিত্ররা বসে থাকবে না। এটা একটা ভয়াবহ কথা বলেছেন। অর্থাৎ তিনি অভিযোগ করছেন যে সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের এই ঘটনাগুলো ঘটতে থাকলে আন্তর্জাতিক শক্তি
থেমে থাকবে না, বসে থাকবে না। তার মানে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আঘাত আসতে পারে, এরকম একটা আশঙ্কার কথা তিনি বলছেন, যার দায় চাপাচ্ছেন তিনি বর্তমান সরকারের উপরে। তিনি বলেছেন, আজ আমরা যা দেখছি তা ইতিহাসের সত্যকে পরিকল্পিতভাবে মুছে দেওয়ার চেষ্টা। উগ্রপন্থী শক্তি 1971 সালে পাকিস্তানের কাছ থেকে অর্জিত আমাদের স্বাধীনতার বাস্তবতাকে লঘু করতে চেয়েছে, ভুক্তভোগী ও হানাদারের পার্থক্য মুছে দিতে চেয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে এই সত্য অস্বস্তিকর হতে পারে। তারা আওয়ামী লীগকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখাতে চায়, কিন্তু সত্য তো সত্যই। অর্থাৎ তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়, যেটা মিথ্যা। আসল সত্য জনগণ জানে, এরকম অভিযোগ করছেন। অর্থাৎ প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে গতকালকে যে সংবাদ সম্মেলন হলো, সেখানে অডিও বার্তা দিলেন। সেই অডিও বার্তার একটা রেশ আমরা প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারেও দেখতে পাচ্ছি, যেখানে তিনি পুরো ঘটনার জন্য প্রফেসর ইউনূসকে দায়ী করছেন এবং এটাও বলছেন যে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলন ছাত্রদের হাতে ছিল না, সেই আন্দোলন হাইজ্যাক করা হয়েছিল এবং একটা স্বার্থান্বেষী গোষ্ঠী হাইজ্যাক করেছিল এবং তার পেছনে প্রফেসর ইউনূসের দোষ খুঁজছেন তিনি। তার ভাষ্য, এই ব্যাপারগুলো মেটিকুলাস প্ল্যানের কথা বলেছেন, ডিজাইনের কথা বলেছেন। এই ব্যাপারগুলো প্রফেসর ইউনূস নিজে এই প্ল্যানগুলো করেছেন এবং এটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার সেগুলো করেছেন, এরকম অভিযোগ, এরকম ভয়াবহ অভিযোগ শেখ হাসিনা করছেন। আমরা দেখছি যে অভিযোগ পাল্টা অভিযোগ, এই ব্যাপারগুলো চলছে সরকারের তরফ থেকে কিংবা সরকারের মিত্র শক্তিদের তরফ থেকে। যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, স্বৈরাচারী বলা হচ্ছে, তখন আমরা গতকালকে অডিও বার্তায় শুনেছি যে প্রফেসর ইউনূসকে বারবার তিনি ফ্যাসিস্ট উপাধি দেওয়ার চেষ্টা করছেন। এই যে পাল্টাপাল্টি অবস্থান, এই পাল্টাপাল্টি অবস্থানের অবসান ঘটবে কিনা সেটা একটা বড় বিষয়। আওয়ামী লীগের অনেকে বলছেন, যারা নিরপেক্ষ অবস্থান থেকে আলোচনা করার চেষ্টা করেন, বিশ্লেষণ করার চেষ্টা করেন, তারা বলছেন যে আওয়ামী লীগের যারা দোষী কিংবা ওই সময়ে যারা সত্যিকার অর্থে এই দোষ করেছে তাদের বিচার করা উচিত, কিন্তু আওয়ামী লীগকে দলীয়ভাবে যেভাবে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের উপরে এবং নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে, সেই প্রক্রিয়াটা অনেকটা আওয়ামী লীগের শাসনামলের যে সমালোচনাটা করা হয়, একপাক্ষিক নির্বাচন, বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন, সেই ব্যাপারটার সঙ্গে মিলে যাচ্ছে। এই সমালোচনাটাই এই সরকারের এই মুহূর্তে সব থেকে বড় সমালোচনা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তবে গতকালকে শেখ হাসিনার মুখে আমরা শুনেছি এরকম বলতে, ভারতীয় গণমাধ্যম তো বটেই, বাংলাদেশের গণমাধ্যমও এটা বলেছে, শেখ হাসিনা তার মুখ দিয়ে এটা বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমাদের সাথে আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আছে এই কথা যখন বলছেন, তখন আমরা দেখছি যে সারা কুক, ব্রিটেনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, তিনি এই সময়ের জাস্ট দুদিন আগেই দিল্লি সফর শেষ করে ফিরলেন। কি উদ্দেশ্যে দিল্লি গেছেন, কি কারিশমা দেখাচ্ছেন, নতুন আমেরিকান রাষ্ট্রদূত এসেছেন, তিনিও বেশ ছোটাছুটি করছেন। নর্ডিক অঞ্চলের দেশের রাষ্ট্রদূতরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কমিউনিকেশন করছেন। এই ব্যাপারগুলো নতুন করে প্রশ্ন জাগাচ্ছে যে যে কোনো হস্তক্ষেপেই হোক, বাইরের হস্তক্ষেপে হোক আর অভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে হোক, দেশে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো সহিংস পরিস্থিতির দিকে যেন দেশ না যেতে পারে, সেই ব্যবস্থাটাই বোধহয় বাংলাদেশের জন্য কল্যাণকর। সেখানে ওই বারবার একই উদাহরণ আসে, নেলসন ম্যান্ডেলার উদাহরণ আসে, যে উদাহরণটা তিনি তৈরি করতে পেরেছিলেন, কিন্তু বাংলাদেশে বোধহয় সেই উদাহরণটা তৈরি করা যায়নি কিংবা তৈরি করা সম্ভব না। বাংলাদেশের মধ্যে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই খেলা উত্তেজনা তৈরি করেছে। এখন হঠাৎ করে কি আবার উত্তেজনা তৈরি হলো? কিছুদিন আগে শেখ হাসিনা বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী সমর্থক আছে তারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, তারা কেউ ভোট দিবেন না। এখন আবার গতকালকে আরেকটি বিষয় নিয়ে আলোড়ন তৈরি হয়েছে, শেখ হাসিনা টেলিগ্রামের একটি বক্তব্য নিয়ে। শেখ হাসিনা সেখানে ডক্টর ইউনূসকে ওপেন চ্যালেঞ্জ করে বলেছে
যে বাংলাদেশের যে কোনো একটি আসনে আপনি নির্বাচনে দাঁড়ান, আমিও নির্বাচনে দাঁড়াবো, আমাকে হারিয়ে দেখান। ওপেন চ্যালেঞ্জ করেছেন। এটা চ্যালেঞ্জ করার অনেক যুক্তিকতা আছে। তার মেইন কারণ হচ্ছে এই ডক্টর ইউনূস শেখ হাসিনাকে বলছে ফেসিস্ট, আওয়ামী লীগের জনপ্রিয়তা নাই, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে না। শেখ হাসিনা সে কারণে প্রমাণ করার জন্য বসে আছে যে বাংলাদেশের মানুষ শুধু ইউনূসকে ভালোবাসে নাকি শেখ হাসিনাকে ভালোবাসে। শুধু ইউনূস যদি কোনো জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ায়, তাহলে শুধু ইউনূসের পাশে বিএনপি, জামাত এবং শেখ হাসিনাকে যারা পছন্দ করে না সকলে তো থাকবে। তাহলে শেখ হাসিনাকে হারিয়ে দেখাক, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুক, সেটা অ্যাকসেপ্ট করার কি সাহস এই শুধু ইউনূসের আছে? সে যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতো তাহলে বুঝতে পারতাম বাঘের বেটা। এখনো কিন্তু সময় আছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার। বাংলাদেশের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে এখনো যদি আওয়ামী লীগের পক্ষে রয়ে কোনো কলা গাছও দাঁড় করানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দিয়ে, জামাত বলেন, বিএনপি বলেন এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে, সকলকে হারানো সম্ভব। ওই কলা গাছকে বাংলাদেশের মানুষ এখন ভোট দিবে। কেন ভোট দিবে? আওয়ামী লীগকে ভালোবাসা অনেক বেশি, সে কারণে না। এই যে সকল রাজনৈতিক দল আছে 5 আগস্টের পরবর্তী সময় মাথা চারা দিয়ে উঠেছে এবং ডক্টর ইউনূসের গঙের আশেপাশে যারা আছে তাদের এই সকল অপকর্মের কারণে তারা অতিষ্ঠ করে ফেলেছে বাংলাদেশের জনগণকে। তারা তখন বাধ্য হয়ে আওয়ামী লীগের পক্ষের কোনো কলা গাছ দাঁড়ালো, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ফেলবে। আর সেখানে যদি শেখ হাসিনা দাঁড়ায় আর শেখ হাসিনার বিপক্ষে যদি ডক্টর ইউনূসও দাঁড়ায়, কম না হলো 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে শেখ হাসিনা জয়লাভ করবে। ডক্টর ইউনূসকে বিএনপি সমর্থক যারা তারাও ভোট দিবে না, জামাতের হয়তো কিছু অংশ ভোট দিবে, তাছাড়া আর কেউ ভোট দিবে না। তাই শেখ হাসিনা ওপেন চ্যালেঞ্জ এমনি করে নাই। কথা বুঝে না? শেখ হাসিনা তো অনেক জনপ্রিয় একজন নেত্রী বাংলাদেশে, ওনার কথা বাদ। শেখ হাসিনা সেকেন্ড স্টেজের পরে যে সকল আওয়ামী লীগের নেতা আছে তাদের বিরুদ্ধে যদি ডক্টর ইউনূস দাঁড়ায়, তাদের সাথে জিতবে না। এটা বাস্তব কথা। সেই ভয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলা হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। কারণ এই ডক্টর ইউনূস ভালো করেই জানে, এই বিএনপি, জামাত তারা ভালো করেই জানে, আওয়ামী লীগকে যদি এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিই, আওয়ামী লীগ যদি 150 আসন নাও পায়, অন্তত 120 থেকে 130টা আসন অটো পেয়ে যাবে প্রচারণা করা ছাড়াই। কারণ বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য এবং বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রত্যেকটা জায়গায় তাদের এমপিকে জয়লাভ করানোর জন্য। এই ভয়ে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করতেছে এটা নাকি আওয়ামী লীগের শাস্তি স্বরূপ আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আরে ভাই, আওয়ামী লীগকে যদি শাস্তি স্বরূপ এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়, তাহলে বিএনপিকে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেয়নি, বিএনপি নিজে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তাহলে সেগুলোর দোষ কেন এখনো আওয়ামী লীগকে দেওয়া হচ্ছে? কারণ বিএনপি 2001 থেকে 2006 সালে যে শাসনামল ছিল, যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছে, 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সে সকল বিষয়ের শাস্তি স্বরূপ হিসেবে তাহলে আওয়ামী লীগ তো পারত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে। হয়তোবা রাজনৈতিক মার প্যাচে বিএনপি আটকে গিয়েছিল, সে কারণে বুঝে গিয়েছে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে জিততে পারবো না, একেবারে বয়কট করে। সিস্টেমেটিক ভাবে বিএনপি নিজে থেকে নির্বাচন করে নাই, জামাত নিজে থেকে নির্বাচন করে নাই। আওয়ামী লীগ তখনও কিন্তু জামাতকে নিষিদ্ধ করে নাই, বিএনপিকেও নিষিদ্ধ করে নাই, তারা নিজে থেকে নির্বাচন বয়কট করেছে। কিন্তু এখন কি হচ্ছে? আওয়ামী লীগ মুখ দিয়ে বলছে আমরা নির্বাচন বয়কট করব না, আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, ডক্টর ইউনূসের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। সেই কারণেই এই ডক্টর ইউনূস ভয়ে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগের উপর কার্যক্রম যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটাও তুলছে না। এটাই হচ্ছে তাদের মেন ভয়ের কারণ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তার ভাই চুনুপুটি দল না, একদম মাটির গভীরও গেল বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী পাবেন। কথা বুঝতে পেরেছেন? একদম অজপাড়া গ্রামে যান, প্রত্যন্ত গ্রামে, সেখানে আপনি যদি চোখ বন্ধ করে জিজ্ঞেস করেন যে আপনি কাকে ভোট দিবেন, তারা চোখ বন্ধ করে বলবে, দেখা লাগবে না আপনাকে যে আমি আওয়ামী লীগকে ভোট দিব। যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে আমি ভোট কেন্দ্রে যাব না, কাউকে ভোট দিব না। আপনি 500 না 5000 টাকা দিয়ে তাদেরকে কিনতে পারবেন না। খেটে খাওয়া মানুষের মধ্যে আওয়ামী লীগের যে পরিমাণ জনপ্রিয়তা, আওয়ামী লীগকে যে পরিমাণ ভালোবাসে, প্রত্যন্ত অঞ্চলে গেলে আপনারা বুঝতে পারবেন। আমাদের কাছে বিভিন্ন তথ্য আসে, আমরা তো বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখি, আমরা জানি আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু। জামাতের জনপ্রিয়তা কোথায়? ঢাকা সিটির মধ্যে হালকা আছে, রাজশাহীর মধ্যে হালকা আছে, চট্টগ্রামের কিছু উপজেলার মধ্যে আছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা বাংলাদেশের আনাচে কানাচে,
বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে। বিএনপিরও জনপ্রিয়তা আছে, কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল। আওয়ামী লীগের জনপ্রিয়তা প্লাস সাংগঠনিক দক্ষতা, এই দুটাই আওয়ামী লীগকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে গড়ে তুলেছে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন বলতে পারেন তারা 5 আগস্টের এরকম অঘটন কিভাবে ঘটলো? এটা ব্রেন ওয়াশের কারণে সাধারণ জনগণ না বুঝতে পেরে রাজপথে নেমেছিল। এটা বিএনপি কোনোভাবে পতন করা নাই, জামাত শিবিরও কোনোভাবে পতন করা নাই। হয়তোবা তাদের কিছু সফলতা কোথায় পেয়েছিল, এই সকল টোকাই সমন্বয়গুলোকে সামনে রেখে পিছের থেকে জামাত ইসলামী বিভিন্ন রকমের মেটিকুলাস ডিজাইন করে বুদ্ধি দিয়েছিল, এটাতে তাদের অবদান একটু আছে। কিন্তু সম্পূর্ণরূপে যে জামাত আওয়ামী লীগকে কুপকাত করে দিয়েছে, বিএনপি নেমে কুপকাত করে দিয়েছে এটা সম্পূর্ণরূপে ভুল। সাধারণ জনগণ না নামলে তারা আরো 50 বছরও আওয়ামী লীগকে কুপকাত করতে পারতো না, যদি পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিএএ এদেরকে বিপুলত্ব সহায়তা না করতো এবং সম্পূর্ণরূপে স্ন্যাপার দিয়ে সহায়তা না করতো। এই সার্বিক সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। তবুও আওয়ামী লীগ যদি চেষ্টা করতো এবং শেখ হাসিনা যদি অর্ডার দিত, লাশের বন্যা বসে যেত, কিন্তু আওয়ামী লীগের পতন করতে পারত না। যদি আর্মি সমর্থন সম্পূর্ণভাবে নাও দিত, আওয়ামী লীগের ওই রকম কর্মী সমর্থন আছে, ওই রকম ফাইটার আওয়ামী লীগে এখনো আছে, তখনও ছিল। এটা বাস্তবতা। ইরানে দেখেন নাই ইরানে কি অবস্থা করেছে খোমেনি? আর্মি বলছে খোমেনির পতন কেউ করতে পারবে না, আমরা খোমেনির পাশে আছি। একদিনের মধ্যে ম্যাসেকার করে ফেলছে, খোমেনি সরকার টিকে গিয়েছে। কিন্তু বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের তো একটা স্ট্রং সমর্থক আছে এবং বিশাল বড় একটা আওয়ামী লীগের বাহিনী আছে। তারাও যদি আর্মি সমর্থন ছাড়াও নামতো স্ট্রংলি বলে, যদি শেখ হাসিনা ভিডিও বার্তা ক্লিয়ার ভাবে বলে দিত এদেরকে প্রতিহত করতে হবে, বাঁচো আর মরো, এটা যুদ্ধ হিসেবে নাও, ম্যাসেকার হয়ে যেত, শেখ হাসিনা সরকার টিকে যেত। ঠিকই 2041 পর্যন্ত ক্ষমতা থাকতে পারত, কিন্তু শেখ হাসিনা সেটা চায়নি। সেই বিষয়টাই কিন্তু আল জাজিরার যে একটি সাক্ষাৎকার দিয়েছে সজীব ওয়াজেদ জয়, সেখানে ক্লিয়ার করেছে যে আমার মা যদি চাইতো, আমার মা এখনো ক্ষমতায় থাকতো, আমার মা চাইনি রক্ত ঝরুক আরো। এটা বাস্তবতা, এটা কেউ মানেন আর না মানেন। এখনো অনেকে বড় গলায় বলে না শেখ হাসিনা গণহত্যা করেছে। ভাই, শেখ হাসিনা কিসের গণহত্যা করেছে? বরং তোমরাই গণহত্যা করে শেখ হাসিনার উপর দোষ দিচ্ছ, তোমরাই গণহত্যা করে আওয়ামী লীগের উপর ট্যাগ লাগাচ্ছ। তোমরা পুলিশ গণহত্যা করলা, আওয়ামী লীগের কর্মী গণহত্যা করলা, এবং তোমাদের মানুষ তোমরা স্নাইপার দিয়ে গুলি করে মেরে পুলিশের উপর দোষ চাপিয়ে দিলা। হ্যাঁ, পুলিশও কিছু নিজেদের সেফটির জন্য, বাংলাদেশের জানমাল কিছু রক্ষার জন্য তারাও গুলি করেছে, কয়েকজন বা কয়েকশো মারা গিয়েছে। 100-200 কে তোমরা টানতে 1000 বানাইছো, 800 বানাইছো, একবার 1500 বানাও, এখন 2000 বলো। কোনো খবর নাই কারা মারা গিয়েছে। 100-200 লিস্ট হয়তো তোমাদের কাছে আসে। আওয়ামী লীগেরও যারা মারা গিয়েছে তাদেরকে ওই লিস্টে ঢুকে দিছো, পুলিশেরও যারা মারা গিয়েছে তাদেরকে ওই লিস্টে ঢুকে দিয়েছো। মানে আওয়ামী লীগ, পুলিশ এবং ছাত্র সব যারা মারা গিয়েছে সকলকে লিস্টে ঢুকিয়ে দিয়েছো। আবার ওই 36 দিনে বাংলাদেশে যত মানুষ মারা গিয়েছে, মুমূর্ষ এবং রোগী, তাদেরকে ওই লিস্টে ঢুকিয়ে দিয়েছো। এই সকল লিস্ট মিলে তোমরা 2000 বলতেছো। আরে ভাই, সকল মিলে হাইয়েস্ট হয়তোবা ছাত্র 150 থেকে 200 জন মারা গিয়েছে। এটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানি। জাতিসংঘ রিপোর্ট করেছে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে 1300 থেকে 1400 মানুষ মারা গিয়েছে, ওই আওয়ামী লীগ এবং পুলিশ টুলিশ সহ। তার মানে জাতিসংঘের রিপোর্টের মধ্যেও কিন্তু 2000 নাই। চিন্তা করেন তারা কিভাবে প্রপাগান্ডা আগেও ছড়িয়েছে, এখনো ছড়িয়ে যাচ্ছে। তাই এত প্রপাগান্ডা ছড়িয়ে লাভ নাই। শেখ হাসিনা যদি ফেসিস্ট হয়, আওয়ামী লীগ যদি ফেসিস্ট দল হয়, ডক্টর ইউনূসের শেখ হাসিনার চ্যালেঞ্জ গ্রহণ করা প্রয়োজন। শেখ হাসিনার চ্যালেঞ্জ গ্রহণ করে সে নির্বাচন করে শেখ হাসিনার সাথে দেখিয়ে দেখ আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের জনগণ বয়কট করে দিয়েছে, শেখ হাসিনাকে বয়কট করে দিয়েছে। কারণ শেখ হাসিনা ফেসিস্ট, আওয়ামী লীগ ফেসিস্ট। ডক্টর ইউনূস বাংলাদেশের বহুত বড় নুনুবেল, তাকেই দেখেন আমরা নির্বাচন দিয়ে জয়লাভ করে দিয়েছি। এটা করলে তাহলে আমরা বুঝতে পারবো ডক্টর আসলে বাঘের বেটা, এবং ডক্টরের আশেপাশে যে সকল রাজনৈতিক দল ঘুরঘুর করছে তারাও বাঘের বেটার মতো রাজনীতি করছে। তা না হলে এগুলো হচ্ছে পুতুলে বাঘ, গালে বাসা, কাজে কিছুই না। শেখ হাসিনায় আসলে শেখের বেটি, শেখ হাসিনায় আসলে বাঘিনী, শেখ হাসিনায় আসলে আয়রন লেডি। সেটা তিনি ওনার কার্যকলাপে আবারও পরিচয় দিয়ে যাচ্ছেন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন।